স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী এবং আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব কৃষক কার্ড ভাগ্য বদলের সূচনা এই বিষয়টি নিয়ে। এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন রেজাউল করিম, কৃষি খাত বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে আরও রয়েছেন সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে রেজাউল করিম সাহেব আপনার কাছ থেকেই শুনতে চাই যে আমরা দেখেছি যে তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে একসময় ব্যাপক কৌতুক হয়েছে, কিন্তু তারেক রহমান সরকার গঠনের মাত্র 2 মাসের মধ্যেই বেশ কয়েকটি প্রতিশ্রুতি পূরণও করে ফেলেছেন। তার মধ্যে আমাদের এই কৃষক কার্ড অন্যতম, যেটা গতকালকে যার কর্মসূচি উদ্বোধন করা হলো। আসলে এই কার্ড কি দেবে কৃষককে? ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলেছেন সেটা আসলে খুবই সত্য কথা যে আমরা নির্বাচনের সময় কথার ফুলঝুরি ছোটাই, অনেক রকমের প্রতিশ্রুতি দিই, কিন্তু বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে না। নতুন এই সরকার তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি অন্ততপক্ষে একটি জায়গায় আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তার কথাগুলো কেবলমাত্র কথার ফুলঝুরি নয়, তিনি প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত। এবং সে অনুযায়ী তিনি কিছু কিছু কার্যক্রম তো ইতিমধ্যে উদ্বোধন করেছেন। কৃষক কার্ডটাও আমরা গতকাল 1 বৈশাখ সেটা আমরা দেখতে পেলাম, টাঙ্গাইলে এটা উদ্বোধন করা হলো। যদিও এটাকে বলা হচ্ছে যে প্রাক পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ পাইলটিং প্রজেক্টেরও আগের প্রজেক্ট। এবং এটা আসলে একটা পরীক্ষা নিরীক্ষার বিষয় এখন পর্যন্ত রয়ে গেছে, কারণ যে কথাগুলোকে কৃষক কার্ডের মধ্যে বলা হচ্ছে সেটা অত্যন্ত আশাবাদী একটা কথা যে আমাদের কৃষক ভাইয়েরা প্রতিদিন উৎপাদন করতে গিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়েন, এবং যে চ্যালেঞ্জগুলো হচ্ছে উপকরণ প্রাপ্তির চ্যালেঞ্জ, কৃষি ঋণের চ্যালেঞ্জ, পণ্য বিক্রয়ের চ্যালেঞ্জ, বা পণ্য ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে ক্ষতিপূরণ পাওয়ার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো কিন্তু কৃষক ভাইরা আমরা যদি বলি দশকের পর দশক ধরে কিন্তু তারা ভোগ করে আসছেন, এবং সেগুলো তাদেরকে কখনো কখনো কৃষি পেশা থেকে অন্য কোনো পেশায় যেতে বাধ্য করছিল। তো সেই জায়গায় কৃষক কার্ড যখন দেওয়া হলো তখন অন্ততপক্ষে বলা হচ্ছে যে এই জায়গাগুলোতে তারা এমন একটা সিস্টেম তৈরি করবেন যে সিস্টেমের কারণে কৃষক ভাইরা তাদের ভাগ্যকে বদলে দেবেন। তো যাই হোক, আমি অন্ততপক্ষে প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে এটা বলতেই পারি এটি একটি ভালো সূচনা, এবং কৃষকদের ভাগ্য বদল কতটা হবে সেটি হয়তো পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যাবে, কিন্তু চেষ্টাটা তো শুরু হলো এবং এই চেষ্টার ফলাফল নিশ্চয়ই কোনো এক সময় আমরা পাবো। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমি এ পর্যায়ে সাইদুর রহমান আপনার কাছে জানতে চাই, কৃষি কার্ড অথবা কৃষক কার্ডে বলা আছে যে সরকার ভর্তুকি, সরকারের মানে সরকারি ভর্তুকি সরাসরি পৌঁছে যাবে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। তবে আমাদের বর্তমানে দেশের যে অবস্থা, জ্বালানি তেল নিয়ে যে অবস্থা, শুধু তো ভর্তুকি দিলেই হবে না, সেই জ্বালানি তেলের সরবরাহ থাকতে হবে। কারণ জমিতে সেচ দেওয়ার জন্য যেরকম পানি প্রয়োজন, সেরকম পানির সাথে সাথে জ্বালানি তেলের সরবরাহটাও প্রয়োজন। এটি আসলে বা এটি নিয়ে কি আরেকটু স্টাডি করা দরকার ছিল কিনা, বা এই জটিলতাটা আসলে কে কে নিরসন করবে? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে যে সংকটটি শুরু হয়েছে, বিশেষ করে জ্বালানি সংকট, এটি আসলে তো বাংলাদেশের একার সংকট না, এটা কিন্তু পুরো বহির্বিশ্বে, যে আপনি নিশ্চয় জানেন যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটি শুরু হয়েছে, এটির প্রভাব কিন্তু শুধু বাংলাদেশে না, আমরা যদি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখি কিংবা ইভেন আমেরিকাও তো কিন্তু এই সংকটটি আছে। অতএব এই বৈশ্বিক সংকট দিয়ে তো আসলে আমরা, এটা আমাদের হাতেও নয় বা নিয়ন্ত্রণ করার। কিন্তু নতুন সরকার, 2 মাস বয়সী সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছে কৃষক কার্ড, এটি ডেফিনেটলি একটি ভালো উদ্যোগ। আপনি যদি দেখেন যে গতকালকে যখন এটি উদ্বোধন করা হলো, এই প্রায় কিন্তু 10টি জেলার প্রাথমিকভাবে 22,000 কৃষককে কিন্তু এই কার্ডটি দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেটি কিন্তু মিডিয়াতে ওইভাবে কিন্তু ভালোভাবে আসে নাই। যেমন আমরা যদি দেখি যে 5 শ্রেণীর কৃষক কিন্তু এই কার্ডটি পাবে, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। যেমন ভূমিহীন কৃষক, ভূমিহীনের কিন্তু একটা সংজ্ঞাও দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, যার সম্পদের পরিমাণ 5% নিচে তাকে ভূমিহীন হিসাবে আখ্যিত করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে প্রান্তিক কৃষক, সেটিও কিন্তু যদি দেখি যে 49%, 5% থেকে 49% যাদের সম্পদের মালিক, যেসব কৃষক বা জমির মালিক, তাদেরকে প্রান্তিক কৃষক হিসেবে আখ্যিত করা হয়েছে। এরপরে বলা হয়েছে কি মাঝারি ক্ষুদ্র কৃষক আর কি, এর ভিতরে বলা হয়েছে যেমন 50 থেকে প্রায় 250% জমির মালিক। এরপরে হলো মাঝারি যেটি বলা হয়েছে, সেখানে কিন্তু 250 থেকে 749% জমির মালিক। আর বড় কৃষক, সেটি বলা হয়েছে 750 থেকে তার ঊর্ধ্বে।
তার মানে কয়েকটি ক্রাইটেরিয়ার আওতায় এনে কার্ডটি দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা যদি প্রাথমিক যে প্রজেক্টটি নেওয়া হয়েছে যে 22,000 কৃষক, এর ভিতরে কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি যে দুইটা শ্রেণীর কৃষকের এখানে সংখ্যা বেশি, যেমন হলো প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক, তাদের কিন্তু এখানে তাদেরকে বেশি অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ডেফিনেটলি বাংলাদেশের বাস্তবতা এটি কিন্তু ভালো উদ্যোগ। এবং এই কার্ডটি কিন্তু কিন্তু শুধুমাত্র দেশের অনেক জায়গায় তো কৃষকের হালনাগাদের তালিকাই নেই। না, হালনাগাদের তালিকা যেমন গভর্নমেন্ট থেকে কিন্তু এটা করা হয়েছে, কিন্তু 1,65,00,000 কৃষক বাংলাদেশে এই মুহূর্তে আছে গভর্নমেন্টের হিসাব অনুযায়ী। সেখানে কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে যে তারা 1.5 কোটি মতো কৃষককে এই কার্ডটি তারা পর্যায়ক্রমে কিন্তু তারা পৌঁছাবে। এবং এই কার্ডটি দেওয়ার ফলে কিন্তু একজন কৃষক যে সুবিধার আওতায় আসবে, যেমন আমরা যদি বাংলাদেশের বাস্তবতায় দেখি, বাংলাদেশের কৃষকরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ন্যায্য মূল্য থেকে কিন্তু বঞ্চিত হন। তার ফসলাদি উৎপাদনের পরে সে কিন্তু ন্যায্য মূল্য পান না। এর ভিতরে নানান ধরনের মধ্যস্বত্বভোগীরা আসে, তাদের কাছে তারা এক প্রকার পর্যায়ে জিম্মি হয়ে পড়ে। এই কার্ডটি দেওয়ার ফলে যেটি হবে যে কৃষকরা কিন্তু তার ন্যায্য মূল্যে সে সার, কীটনাশক, বীজ এগুলো সে ক্রয় করতে পারবে এবং সে সহজ সত্ত্বে তার ফসলাদিগুলো সে বিক্রি করতে পারবে। পাশাপাশি সে কিন্তু ব্যাংক থেকে সহজ সত্ত্বে কিন্তু সে ঋণও পাবে। এবং এই কার্ডটি নেওয়ার ফলে কিন্তু তাকে একটি অ্যাকাউন্টও খুলতে হবে, কিন্তু রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু সে তার কার্যক্রম পরিচালনা করবে। এবং গভর্নমেন্ট থেকে কিন্তু তার বাৎসরিকভাবে 2,500 টাকা কৃষকদের দেওয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়াও দেওয়া আছে। এখানে কিন্তু যদি আমরা বলি যে মাঝারি কিংবা যারা বড় কৃষক যে সংখ্যা, তারা কিন্তু এই টাকার আওতাও আসবে না। বেশ কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে এটি অগ্রসর করা গভর্নমেন্ট অগ্রসর হয়েছে। সেই ক্ষেত্রে বিষয় হলো যে বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় গভর্নমেন্ট এটি কন্টিনিউ করতে পারবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু যদি আপনার প্ল্যানিং থাকে সঠিকভাবে, যেহেতু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে প্রতিশ্রুতিগুলো তারা করেছিল নির্বাচনী ইশতেহারে বা তাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন নির্বাচনী জনসভায় উনি বেশ কিছু প্রতিশ্রুতি করেছেন। আমরা ইতিমধ্যে খেয়াল করলাম যে উনি যেসব প্রতিশ্রুতি করেছিলেন বিগত সময় আমরা তো দেখেছি বাংলাদেশে প্রায় 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক নির্বাচনে যারা ক্ষমতাসীন হয়েছে পূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনোটা বাস্তবায়ন হয় নাই। এক অর্থে বলা যায় যে সেগুলো হলো বলা যায় কথার ফুলঝুরির ভিতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা এবারই প্রথম দেখলাম সূচনা করেছেন। আমরা চাই এটি অব্যাহত থাকুক। এই পর্যায়ে রেজাল্ট করে আপনার কাছে জানতে চাই যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে কি আমাদের সরকার একটু নজর দিবে কিনা, বা আপনি মনে করেন নজর দেওয়ার প্রয়োজন কিনা? কারণ কেবল উপকরণে আমরা ভর্তুকি দিলাম বা সরকার ভর্তুকি দিল, ভালো ফসলও উৎপাদন হলো, কিন্তু ন্যায্য মূল্য পেল না কৃষক। এক্ষেত্রে পুরো কার্ড কর্মসূচি কি হুমকির মুখে পড়বে না? আসলে আমার কাছে যেটা মনে হয় যে সরকার এটাকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে নিয়েছে, মানে যদি এভাবে বলি, কারণ তারা বলছে এটা প্রাক পাইলটিং কর্মকাণ্ড। প্রাক পাইলটিং কর্মকাণ্ডের একটা ব্যাপারটা হচ্ছে যে আমি করতে গিয়ে যে জায়গাটায় ধাক্কা খাবো সেই জায়গাটা থেকে আমি আবার নতুন করে সূচনা করব। আমার কাছে তো অনেক কিছুকেই মানে চ্যালেঞ্জের মধ্যে আছে, যেটা আপনি নিজেই বলেছেন যে আমাদের ডাটাবেজ হালনাগাদ নাই। একজন বৃদ্ধ মানুষ কৃষক যখন মারা যাচ্ছেন তখন তার ছেলে মেয়েদের ভিতর জমি ভাগ হয়ে যাচ্ছে, তখন একজন যে কৃষকের জায়গায় 5 জন কৃষক হয়ে যাচ্ছে। সেই জমি জমার তথ্যাদি কিন্তু আমাদের অনেকের কাছে থাকে না, এগুলো আমাদের অনেক দিনের পুরনো কথা। এবং এই যে কৃষকের যে তথ্য যে হালনাগাদ করা হয় না বা নেই, সেখানে যারা কৃষক নয় কিংবা যারা মধ্যস্বত্বভোগী তারাও কিন্তু সুযোগ নেয়। মানে আসলে আপনি যদি এভাবে বলেন যে মধ্যস্বত্বভোগী সেও কিন্তু কোনো না কোনো জায়গায় কৃষকও বটে। কারণটা হচ্ছে যে নাকি একটা সারের দোকান চালায় তারও কিন্তু হয়তো 2 বিঘা জমি আছে। মানে ব্যাপারটাকে যদি এরকম ভাবে আমি দেখি তাহলে আমরা বলবো যে হ্যাঁ এরকম কিছু ঘটনা ঘটতেও পারে। বাট যে কথাটা মূল জায়গায় সেটা হচ্ছে যে আমার সরবরাহ চ্যানেল, সেইটার জায়গায় কিন্তু এখনো অনেক জটিলতা আছে। আমি যদি বলি আমার সিস্টেম, সেটা কিন্তু এখনো সব জায়গাতে আমি প্রস্তুত করতে পারিনি। বাজারে আমি ন্যায্য মূল্য দেব, আমি ন্যায্য মূল্যের কোনো মডিউল তৈরি করতে পেরেছি কিনা সেটা আমাদের কাছে কিন্তু উদাহরণ হিসেবে থাকা দরকার। পাশাপাশি আমি যদি বলি যে আমরা ক্ষতিপূরণ দেব, বিমা করার সুযোগ দেব, আমাদের কাছে কি বিমার সেরকম কোনো নলেজ আছে যে বিমার মাধ্যমে আমি কৃষি ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে একটা সিস্টেম তৈরি করব? আসল কথাটি হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রাক পাইলটিং পর্যায়ে এই সরকারের দায়িত্ব হবে মূলত সবগুলো জায়গাতে ঘটনাগুলোকে হালনাগাদ করা এবং সিস্টেমগুলোকে বিল্ড আপের জন্য ছোট ছোট কাজ করা। এবং সেই দিকে যদি তারা নজরটা দেন তাহলে পাইলটিং পর্যায়ে যখন তারা যাবেন তখন তারা এখনকার চেয়ে আরও সফলভাবে করতে পারবেন। এবং যখন নাকি 1.5 কোটি কৃষককে তারা দেবেন তখন নিশ্চয়ই আরও সফল হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় প্রতিদিন তাকে নতুন নতুন কাজ করতে হবে। এবং সেটা কিন্তু একটি কার্ড কিন্তু কোনো সলিউশন না, এটা কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপ না, এটি কিন্তু একটি সূচনা মাত্র।
মাত্র, একটি পদক্ষেপ মাত্র, কিন্তু অন্যান্য যে কাজগুলো আছে সে কাজগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেললে কিন্তু চলবে না। যেরকম হচ্ছে উপকরণ ক্রয়ের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা রাখা হয়েছে, এটি আসলে কৃষকদের জন্য কতটা সহজ হবে বা সরকারের জন্য কতটা স্বচ্ছ হবে? মানে দুটো ব্যাপার আছে। আমি একটা ঘটনার কথা বলি। অনেক দিন আগে, আজকে থেকে প্রায় 15 বছর আগে বা তার চেয়ে বেশি হতে পারে, যে এ কার্ড বলে একটি কার্ড চালু হয়েছিল, ইউএসএ card? এ কার্ড, এগ্রিকালচার কার্ড। এটা ইউএসএআইডির একটা প্রজেক্টের আন্ডারে তারা এটা করেছিল এবং তাদের দায়িত্বর উদ্দেশ্যটাই ছিল এ কার্ডের মাধ্যমে তারা কৃষকরা উপকরণ কিনবে। কৃষকদেরকে যে টাকাটা তারা এনজিও কর্তৃক লোন দেবে, সে লোনের টাকা তারা ক্যাশ নেবে না, তারা উপকরণের দোকান থেকে বাকিতে সেই পণ্যটি কিনতে পারবে। কিন্তু এটি সাকসেসফুল হয়নি। এটি কারণটা যে 2 বছর 3 বছর ফরিদপুর বা অন্যান্য কিছু কিছু এলাকায় কাজ করেছে, সাকসেসফুল হয়নি, যে কারণে এটা কিন্তু আরও সম্প্রসারণটাও ঘটেনি। আমি এই জন্য বলছি যে আসলে ডিজিটাল পদ্ধতির ক্ষেত্রে হয়তো কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। আমাদেরকে আসলে প্রতিনিয়ত একটা রিসার্চের মধ্যে থাকতে হবে, একটা গবেষণার মধ্যে থাকতে হবে এবং সেখান থেকে সিস্টেমটাকে বিল্ড করতে হবে। মূল কথাটা হচ্ছে আমার আকাঙ্ক্ষাটা কোথায়। আমি কি রাজনৈতিক চমক দেখানোর জন্য কাজ করছি, নাকি রিয়েলি সলিউশন করতে চাচ্ছি? যদি সলিউশন বেসড কোনো পদক্ষেপ থাকে তাহলে নিশ্চয়ই এই পদক্ষেপ একটি চমৎকার পদক্ষেপ এবং এরকমভাবেই কিন্তু সলিউশনের পথে যেতে হয়। আমি আশা করি যে সলিউশনের পথটা খুঁজে পাওয়ার জন্য এই সরকার চেষ্টা করবে এই প্রক্রিয়ার মাধ্যমে। জি, ধন্যবাদ। এই পর্যায়ে সাইদুর রহমান, আপনার কাছে জানতে চাই যে কার্ডধারী কৃষকেরা ডিলারদের কাছ থেকে সম্ভবত একটা মেশিন পিওএস এর মাধ্যমে ন্যায্য মূল্যে সার, উন্নত জাতের বীজ, মৎস্য ও প্রাণী খাদ্য কিনতে পারবেন এবং স্বল্প মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনা ও সাশ্রয়ী মূল্যে সে সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক কেন করা হলো, আপনি যদি পরিষ্কার করতেন। হ্যাঁ, দেখেন, সরকার যে কার্যক্রমটি শুরু করেছে এটা আসলে আমরা যদি বলি যে আমাদের কৃষি ব্যবস্থাপনাতে এক ধরনের অব্যবস্থাপনা ছিল। মানে আমাদের কৃষকদেরকে বলা যায় যে একটি নির্দিষ্ট জায়গায়, মানে তার শৃঙ্খলার ভিতরে আনার ক্ষেত্রে এটি খুব একটা কার্যকরী উদ্যোগ। কারণ বাধ্যতামূলক করার ক্ষেত্রে যেটি হবে, এটি করার ফলে যেটা হবে, কৃষকরা উৎসাহিত হবে তাদের এই কার্ডটি গ্রহণ করার ক্ষেত্রে। এবং যখন কৃষকরা এই কার্ডটি গ্রহণ করবে তখন কিন্তু তারা একটা সিস্টেমের ভিতরে ঢুকে পড়লো এবং তাদের যে ন্যায্য মূল্য থেকে যে কৃষকরা বঞ্চিত হন বা হয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ, সেই জায়গায় কিন্তু একটা শৃঙ্খলা ফিরে আসবে। এবং আপনি নিজেও জানেন যে বাংলাদেশের কৃষি খাতটা বিশেষ করে যে ডিলারদের কেন্দ্রিক বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়। এই ডিলারদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় যে রাজনৈতিকভাবে ডিলাররা অনেক সময় নিয়োগ পেয়ে থাকেন। সেই জায়গায় যদি আমরা কিন্তু স্বচ্ছতা এখানে তো আবার নিশ্চিত চলে আসছে যে স্থানীয় পর্যায়ে দুর্নীতি বা অনিয়মের ঘটনাও তো চলে আসবে। না, সেগুলো তো আসবে, কিন্তু আপনার রেজল ভাই যে কথাটি বললেন যে আপনার যে সদিচ্ছা থাকে যে আপনি কৃষককে আপনি একটা শৃঙ্খলার ভিতরে এনে তাদের ভাগ্যর উন্নয়ন চান, রাষ্ট্র যেটি চান বা মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি গ্রহণ করেছেন, এটি যদি আসলে বাস্তবে প্রতিফলন ঘটানো যায় এবং যদি স্বচ্ছতার ভিত্তিতে প্রত্যেক কৃষককে এই কৃষক কার্ডের আওতায় আনা যায়, আমি মনে করি কৃষকরা একটা সফলতা অবশ্যই পাবে। এবং সেই জায়গায় সবচেয়ে বড় প্রয়োজন হলো যে স্থানীয় যে যারা জনপ্রতিনিধি থাকবেন এবং যাদের হাতে এই ডিলারশিপটা থাকবে তাদের স্বচ্ছতা নিশ্চিত করা আগে আমাদের প্রয়োজন। এবং এই জায়গায় সরকারকে একটু কঠোর মনিটরিং দরকার এবং মনিটরিং সেল করা দরকার প্রত্যেকটি উপজেলা বেজ কিংবা আপনার ইউনিয়ন বেজে যদি সম্ভব হয়। সেক্ষেত্রে যেটি হবে, কৃষকদের একটি তারা যে তাদের যে ভাগ্যর উন্নয়নের যে আপনি যে চেষ্টা চালাচ্ছেন বা প্রচেষ্টা গভর্নমেন্টের, সেটির একটি সঠিক বাস্তবায়ন হবে বা আমরা হয়তোবা তাদেরকে একটা শৃঙ্খলার ভিতরে এনে বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদান রাখার যে অপূর্ব যে সুযোগটি আছে সেটি আমরা তৈরি করে দিতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে, তবে একটি বিরতির পরে আবারও ফিরতে চাই দুজনের কাছে। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। পর্যায়ে রেজাল্ট করি আপনার কাছ থেকে আবারও শুনতে চাই যে আপনার কি মনে হয় সরকারের জন্য সামনে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই কার্ড পুরোপুরি বাস্তবায়নের জন্য? আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে আমরা কৃষির ক্ষেত্রে একটা বেহাল অবস্থা দেখতে পাই। যদি আমি বলি প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে একটা বেহাল অবস্থা আছে, কিভাবে আধুনিক প্রযুক্তি কৃষকের কাছে যাবে সেটা যদিও একটা চ্যানেল আছে, কিন্তু সেই চ্যানেলগুলো নানামুখী এবং সেই জায়গাগুলোতে কিন্তু জটিলতা আছে, এটা কিন্তু সত্যি কথা। আমরা যদি উপকরণের কথা বলি, যে আমরা এই যে গত কয়েকদিন ধরেই দেখছি যে বড় মৌসুমে সার নিয়ে কিন্তু একটি সংকট চলছে। তার কারণটা হচ্ছে যে সার সরবরাহ সিস্টেমটা কিন্তু খুব গতিশীল থাকছে না
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর আগে তারা সারের বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে গিয়ে কিন্তু নতুন কিছু জটিলতা তৈরি করেছেন এবং সেই জটিলতাটা কিন্তু এখনো কাটেনি, সেটার প্রভাব কিন্তু এখনো রয়েছে। আবার যদি এরকমভাবে বলি যে এই মুহূর্তে ডিজেল ক্রাইসিসের কারণে বা জ্বালানি ক্রাইসিসের কারণে সেচ নির্ভর যে কৃষি সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তাহলে এগুলো সবই যদিও সাময়িক একটা ব্যবস্থা, কিন্তু তারপরেও আমরা বলি যে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সরকারকে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। কারণ সরকার মুখে যে কথাটা বলছেন যে আমি ন্যায্য মূল্যে উপকরণ দিতে চাই, আমি ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে চাই, আমি ন্যায্য মূল্যে মানে বিতরণটাকে আমি মানে বিতরণ সিস্টেমটাকে গতিশীল করতে চাই, আসলে এই সিস্টেমগুলোর ভেতরেই কিন্তু জটিলতাটা রয়ে গেছে, যেটা আমি আগে বলেছি। আমাদের আসলে সিস্টেমগুলোকে ঠিক করা দরকার এবং এখন প্রতিটি কাজ করতে গিয়ে আমাকে দেখতে হবে যে কোন জায়গায় কোন সিস্টেমটি আমাকে ডিস্টার্ব করছে এবং সেই সিস্টেমের সেই জায়গাটিকে আসলে দূর করা দরকার। এবং আমার কাছে যেটা মনে হয় যে সরকারের কাছে এই পাইলটিং সিস্টেমে তার এখন সর্বাত্মক নজরদারিটা থাকা দরকার যে কোথায় কোথায় ছোট ছোট সমস্যাগুলো দেখা যায় এবং সেই সমস্যাগুলোকে সলিউশনের পথে কীভাবে নিয়ে যাওয়া যায় সেই কাজটা করা। আমার কাছে মনে হয় যে সব জায়গাতেই চ্যালেঞ্জ ফেস করতে হবে সরকারকে। একদিকে মার্কেটিংয়ে ফেস করতে হবে, আবার বাজার সিস্টেমে ফেস করতে হবে, বিতরণ সিস্টেমে ফেস করতে হবে, ক্ষতিপূরণ প্রদানের সিস্টেমেও ফেস করতে হবে। কারণ সেটা কোনো কিরকম? জায়গাতেই কিন্তু কোনো জায়গায় কোনো সিস্টেম আমাদের এখন পর্যন্ত তৈরি হয়ে নেই, সেটা হচ্ছে মূল কথা। ক্ষতিপূরণের বিষয়টা একটু জানতে চাই আমি যে ক্ষতিপূরণের কথাটা এইভাবে বলছি যে দেখেন আমাদের দেশে যখন নাকি বন্যা, খরা বা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন সেই জায়গায় সরকার কিন্তু একটা ক্ষতিপূরণ দেন। কাকে ক্ষতিপূরণ দেন? যার ক্ষতি হয়েছে তাকে ক্ষতিপূরণ দেন। কিন্তু সেটা কিভাবে পরিমাপ করা হয় সেই পরিমাপের কিন্তু কোনো প্রকৃত সিস্টেম আমাদের দেশে কাজ করেনি। প্রথমত আমাদের ফসলের একটা বীমা সিস্টেম সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে গড়ে ওঠেনি, যে কারণে সরকার তার নিজের যে সিস্টেম আছে সেই সিস্টেম দিয়ে ক্যালকুলেশন করে প্রত্যেককে একটা লামসাম একটা আছে, কাউকে বীজ দিলাম, কাউকে সার দিলাম বা বীজ সার দুটোই দিলাম, দিয়ে আমি আপাতত সেই কৃষককে প্রোডাক্টিভ রাখার চেষ্টা করলাম। কিন্তু এটা তো ওই আপৎকালীন একটা কিছু একটা ক্ষতিপূরণ দিয়ে তাৎক্ষণিক একটা মানে পথ তৈরি করে দেওয়া, এটা কিন্তু কোনো সিস্টেম না। সিস্টেম হচ্ছে এমন একটা ব্যবস্থা থাকবে যে একজন কৃষক ক্ষতি হলেও বুঝতে পারবে আমার 5 টাকার ক্ষতি হয়েছে, আমি 3 টাকা ক্ষতিপূরণ পাবো, এটি কৃষকের মাথায় থাকবে। কৃষক তখন নিজেই থেকেই প্ল্যান করবে আমি যে ক্ষতিপূরণের 3 টাকা পাবো সেটা দিয়ে আমি কীভাবে কাজ করবো। আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা নাই। আমি বলি যে আপনি যখন ইন্স্যুরেন্স করেন তখন আপনি জানেন যে আপনার যখন ইন্স্যুরেন্স এই ক্ষতিটা হবে তখন আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন। আমার ফসলের ক্ষেত্রে সেরকম সিস্টেম নাই। তাহলে এটিকে করুণার উপর নির্ভর করে দেওয়া হচ্ছে নাকি কোনো সিস্টেমের উপর বেস করে দেওয়া হচ্ছে, এই জায়গাটিতে কাজ করা দরকার। করুণার উপর নির্ভর করে যদি কৃষক বসে থাকে তাহলে সে কৃষক আপনি যে বলছেন সচ্ছল হবে, স্বাধীন হবে, আত্মমর্যাদাশীল হবে, হতে পারবে না। সে করুণা ভিক্ষার জন্য বসে থাকবে কখন তাকে এনে দেয়। সো আমি মনে করি এটাও সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। আত্মমর্যাদাশীল কৃষককে তৈরি করা মানে হচ্ছে তার বুকের ভেতর সাহস দেওয়া, সেই সাহসটা দেওয়ার মতো সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে সাইদুর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার কি মনে হয় যে এই যে সিস্টেমের কথা বলা হলো, অনেক জায়গায় কলদের কথা বলা হলো, এই সিস্টেমগুলো ঠিক করার জন্য আসলে সরকারকে কোন সিস্টেমে আগানো উচিত? হ্যাঁ দেখেন, সরকারের বয়স মাত্র 2 মাস। আমরা যদি সরকারের রূপটা দেখি যাত্রা শুরু থেকে, আপনি দেখবেন যে সরকার যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল তারা মোটামুটি বেশ কিছু বাস্তবায়ন করেছে, বলা যায় উল্লেখযোগ্য বাস্তবায়ন করে ফেলেছেন ওনারা। তা আমার যেটি মনে হয় যেহেতু তারেক রহমান দীর্ঘদিন যাবৎ উনি লন্ডনে ছিলেন এবং উনি একটা ওয়েস্টার্ন কালচারের যে ওখানকার যে একটা পরিবেশ সেটির একটি ছোঁয়া মনে হয় বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের বিভিন্ন সেক্টর উনি দিতে চান। সেটির কিন্তু আমরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ আমরা দেখেছি। সেই জায়গায় যেহেতু কৃষক কার্ড নিয়ে উনি মাত্র উদ্বোধন করলেন, আমরা বিশ্বাস করি ওনার নিশ্চয়ই কোনো প্ল্যানিং আছে। উনি কিন্তু যখন বাংলাদেশে এসেছিলেন ওনার কিন্তু একটা বক্তব্য ছিল উই হ্যাভ প্ল্যান। তো ওনার প্ল্যান কিন্তু আমরা একটির পর একটি জানতে পারছি। মানে আমরা কিন্তু বলা যায় যে উনি বাংলাদেশ নিয়ে নিশ্চয় ওনার একটা বড় ধরনের বা যেসব কার্যক্রম উনি শুরু করেছেন প্রত্যেকটির একটি ওনার প্ল্যানিং আছে। এবং আমি যেটি জানি যে এই কার্যক্রমটি চালুর আগে উনি কিন্তু একটি সেলের মাধ্যমে গবেষণা করেছিলেন এবং এটির ইতিবাচক এবং নেতিবাচক সবগুলো দিক বিবেচনা করেই কিন্তু এই কার্যক্রমটি উনি চালু করেছেন। সেই জায়গা থেকে যে ধরনের সংকট বা চ্যালেঞ্জের কথা জলবায়ু বললেন, অবশ্যই গভর্নমেন্টের সেগুলো মাথায় রেখেই ওনারা এই কার্যক্রমটি শুরু করেছেন। এবং কৃষককে বাংলাদেশের কৃষিকে বা বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে অবশ্যই কৃষকদেরকে আগে পাশে আপনার সরকারকে থাকতে হবে। তো সেই জায়গায় সরকার যেহেতু একটি উদ্যোগ
গ্রহণ করেছেন, সরকার নিশ্চয়ই কৃষকদেরকে বাঁচানোর জন্য বা কৃষি কার্যক্রমকে আরো অগ্রসর করার জন্য, সামনে নিয়ে যাওয়ার জন্য সে ধরনের ডিজিটালাইজ যে সিস্টেমগুলো, মানে কৃষককে আপনার প্রযুক্তির আওতায় আনতে হবে। বিশেষ করে আমরা যদি বলি যে বিশ্বের যদি আমরা অন্যান্য দেশের কৃষি সেক্টরগুলো দেখি, আমরা যদি ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারত দেখি কিংবা অন্যান্য জায়গায়, ইভেন মিয়ানমারও দেখবেন যে বেশিরভাগ কৃষি কার্যক্রম কিন্তু প্রযুক্তি নির্ভর। আমাদের কৃষিতে কিন্তু এখনো প্রযুক্তির ছোঁয়াটা ওইভাবে কিন্তু লাগে নাই। তো আমাদের কৃষকদের হাতে আসলে প্রযুক্তিটা পৌঁছাতে হবে প্রপারলি, এবং সেই জায়গায় কৃষকদেরকে মনিটরিং আওতায় এনে যদি আমরা যে প্রথম আপনি যেটি বলেছিলেন যে ডাটাবেস করার কৃষকদের, আমাদের প্রপারলি যদি কৃষকদের ডাটাবেসটা করতে পারি যে আমাদের বাংলাদেশে কয়জন কৃষক আছে এবং জেনুইন কৃষক যে তারা কৃষি কার্যক্রমের সাথে জড়িত, এবং তাদের ডাটাবেস করে এবং তাদেরকে যদি আমরা আমাদের প্রত্যেকটা উপজেলা ভিত্তিক যে আমাদের কৃষি অফিসগুলো আছে সেই অফিসগুলোর মাধ্যমে যদি আমরা মনিটরিং করি, এবং সেই জায়গায় যদি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি একটি আলাদা মনিটরিং সেল করা হয় এই কার্যক্রমগুলো মনিটরিং করার জন্য সারা দেশব্যাপী, সেক্ষেত্রে মনে হয় কৃষকরা তার পরপর একটা সুবিধা বা সুফল পাবে। অবশ্যই আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করার সেই উদ্যোগগুলো ওনারা গ্রহণ করবেন, সে বিশ্বাসটা আছে। জি, কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে তো নিশ্চয়ই কার্ড তো একা কাজ করতে পারবে না, কার্ড তো শুধুমাত্র একটি মাধ্যম। তো এর পেছনে তো রয়েছে স্বচ্ছ নীতি ব্যবস্থাপনাও জরুরি এখানে। এই ক্ষেত্রে আসলে সরকার কোন দিক থেকে আগাতে পারে? দেখেন, সরকারের কার্যক্রমগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, আমাদেরকে আগে ব্যাকগ্রাউন্ড আসেন, ফ্যামিলি কার্ডের হিসাবটা দেখেন। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল রাখ তোর ফ্যামিলি কার্ড, এমন অভিযোগ আসছিল, কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিন্তু বর্তমান সরকার বাস্তবায়ন করে দেখিয়েছে। সেটি কিন্তু অলরেডি আমরা তার সুফল আমাদের মা এবং নারীরা কিন্তু সেই সুফলটা পাচ্ছে। সেই জায়গায় সরকারের যে কৃষক কার্ডের ক্ষেত্রেও যেহেতু সরকার তার কার্যক্রম শুরু করেছে, এই জায়গায় যেটি হবে যে ওনার যে কৃষি মন্ত্রণালয় আছে, কৃষিমন্ত্রী ইতিমধ্যে কিন্তু উনি নিজেও টাঙ্গাইলে ছিলেন, এবং ওনাদের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে কৃষকদেরকে যেভাবে একটা সিস্টেমের আওতায় আনার জন্য যা যা করা, সেই সিস্টেমগুলো কিন্তু ইতিমধ্যে এই কৃষক কার্ডটা কিন্তু একটা সিস্টেম বলবো আমি। সিস্টেমটা এটা যে এই কার্ডটার ভিতরে কিন্তু বেশ কিছু বিষয় আছে কিন্তু অন্তর্ভুক্ত। শুধু একটি কার্ড দিলেই কিন্তু একজন কৃষক তার ভাগ্যের উন্নয়ন ঘটাবে, বিষয়টা কিন্তু এমন না। এই কার্ডের মাধ্যমে কিন্তু সে ন্যায্য মূল্যে বীজ পাবে, সার পাবে, কীটনাশক পাবে, পাশাপাশি কিন্তু সে সহজ শর্তে লোনও পাবে। কৃষকের সহায়তার একটি সে কিন্তু লোনও পাবে কিন্তু সহজ শর্তে। জি, এই পর্যায়ে আমি একটু রেজাল্ট করি আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশের যে জলবায়ুর বর্তমান যে অবস্থা বা বিগত কয়েক বছরের সাথে যদি আমরা তুলনা করি, মানে দিন দিন হচ্ছে জলবায়ু কৃষিকাজের অনুপযোগী হয়ে পড়ছে। এই দিকটা আসলে সরকারের কিভাবে ভাবা উচিত? ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে এই যে বৈশাখের 2 তারিখে যখন আমরা এখানে অনুষ্ঠান করছি, তখন বাংলাদেশের অনেক জায়গাতেই তাপপ্রবাহ চলছে। আর তাপপ্রবাহ চলা মানেই হচ্ছে ফসলের যে শারীরিক গঠন, সে জায়গায় সমস্যার সৃষ্টি হয়, পানির অভাব সৃষ্টি হয়, এবং আমরা গবাদি পশুর ক্ষেত্রে আমরা জানি হিট স্ট্রোক হয়, এবং সেখানে অনেক হিট স্ট্রোকে অনেক গবাদি পশু বা প্রাণী সম্পদ মৃত্যু হয়ে যায়। তাহলে এই যে জলবায়ু পরিবর্তন, মুশকিলটা হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনের জন্য আমরা তো নিজেরা কোনো ক্রাইম করিনি, অথচ আমরা ভিকটিম। মানে জলবায়ু পরিবর্তনের মূল ভিকটিমটা হচ্ছে আমরা, অথচ সারা পৃথিবীতে অন্যরা হচ্ছে জলবায়ুকে ধ্বংস করার কাজটা করেছে। এখন সরকারের অবশ্যই যেটা করা উচিত যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজি, অর্থাৎ জলবায়ু সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো যে কৃষি প্রযুক্তিগুলো আছে, সেই প্রযুক্তিগুলোকে পপুলারাইজ করার জন্য কৃষককে উৎসাহিত করা, এবং সেই ক্ষেত্রে আমাদের তৃণমূলে অনেক বেশি করে কাজ করার দরকার। আমাদের লবণাক্ততা সহিষ্ণু অনেক রকমের ভ্যারাইটি আছে, আমাদের খরা সহিষ্ণু অনেক ভ্যারাইটি আছে, আমাদের অনেক রকমের, বিশেষ করে পানিতে ডুবে গেলেও আমাদের ফসল বাঁচানো সম্ভব, এরকম অনেক ভ্যারাইটি আছে। আমাদের বিজ্ঞানীদের কিন্তু উদ্ভাবনা অনেক কিছু আছে, অনেক ভালো ভালো প্রযুক্তি আছে। সেই প্রযুক্তিগুলোকে আমাদের তৃণমূলে নিয়ে যাওয়া খুবই দরকার। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করেন, প্রাণী সম্পদ অধিদপ্তর করেন, তারা সকলেই করেন, কিন্তু দেখা যাচ্ছে কি একটা অংশ মাত্র কৃষক তারা হচ্ছে ঝুঁকি নেয়, আর অন্য অংশের কৃষকরা অপেক্ষা করে যে ওরা ঝুঁকি নিয়ে কতখানি সফল হলো, তারপরে আমি অনুসরণ করি। কিন্তু মুশকিলটা হচ্ছে আরেক জায়গায়। এবছর জলবায়ু যেভাবে আপনার সাথে বিহেভ করলো, আগামী বছর যে এরকম ভাবে বিহেভ করবে তারও কিন্তু গ্যারান্টি নেই। অতএব এই জায়গাগুলোকে খুবই সেন্সিটিভলি কাজ করা দরকার, এবং আমার কাছে মনে হয় যে কিভাবে প্রেডিকশনটা করা যায়, কিভাবে পূর্বাভাসটা দেওয়া যায়, এবং সেইভাবে কৃষকদেরকে স্মার্ট করা, কৃষি কর্মীদের যারা, তাদেরকে অধিকতর স্মার্ট হওয়া, অর্থাৎ তাদের ক্যারিসমেটিক ক্যারেক্টার এবং তাদের স্মার্টনেস দিয়েই কিন্তু কৃষকের ভেতরে ওই স্মার্টনেসকে ট্রান্সমিট করা সম্ভব। আমি মনে করি ওইটাই এখন সবচেয়ে বড় কাজ। নিশ্চয়ই আমরা আবারও আসবো, তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। যে রেজাল্ট করিম আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা জলবায়ু সংকটের কথা বলছিলাম।
তবে আমাদের শস্যের মাঝে বা ফসলের মাঝে কিন্তু ভয়ঙ্কর বিষ ঢুকে গেছে। আমরা ঠিকমতো উৎপাদন করতে পারি না, বা উৎপাদিত ফসল খেলে আমাদের নানান ধরনের সমস্যা হচ্ছে, ক্যান্সার থেকে শুরু করে বহু রোগ হচ্ছে। এই দিকটাতে আসলে সরকার কিভাবে ভাববে? দেখেন যে আমরা খাদ্য বলতে যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে যেটি আমাদের শরীরে পুষ্টি দেয়, যেটি আমাদের মনোজগৎকে বৃদ্ধি করে এবং যেটি আমাকে সাহস করে, আত্মমর্যাদাশীল করে। মুশকিল ঘটনা হচ্ছে যে বর্তমান সময়ে খাদ্য উৎপাদন করতে গিয়ে এত অপরিমিত মাত্রায় আমরা রাসায়নিক ব্যবহার করি, অনেক সময় কিন্তু সেই জায়গাতে আধুনিক প্রযুক্তিটি আমরা দিতে পারিনি, যে কারণে তার মধ্যে অবশেষ হিসেবে অনেক কীটনাশক বা অনেক রাসায়নিক উপাদান থেকে যায় এবং সে কারণে কিন্তু আমাদের খাদ্যটি অনেক সময় অখাদ্য হয়ে যায়। খাদ্যটি কিন্তু নিরাপদ খাদ্য থাকে না। কিন্তু যে খাদ্যটি অনিরাপদ সেটা কিন্তু আমি খাদ্যই বলতে রাজি না, সেটি তো অখাদ্য। কিন্তু আমরা সকলে মিলে অনেক সময় কিন্তু এই অখাদ্য তৈরি করছি এবং এই অখাদ্য তৈরি করতে গিয়ে আমরা আমাদের জনস্বাস্থ্যকে কিন্তু আসলে বিপন্ন করে ফেলছি। এই জায়গাটিতে অবশ্যই সতর্ক থাকা দরকার। আমরা যখন খাদ্য উৎপাদনের প্রযুক্তিকে আমরা বলবো তখন সেটি যেন নিরাপদ খাদ্য উৎপাদনের প্রযুক্তি হয়, অর্থাৎ আমি যাতে পরিমিত মাত্রায় আমি কীটনাশক সার এগুলোকে ব্যবহার করতে পারি, বন্ধ করা যাবে না কিন্তু পরিমিত মাত্রায় যাতে আমি ব্যবহার করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের আরেকটা জায়গায় খুব বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মাটি। আমরা যদি বলি মায়ের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সন্তানের স্বাস্থ্য ভালো হবে না। আমার মাটির স্বাস্থ্য তো ভালো নেই, সেখান থেকে আমি যখন নাকি ফসলটি তুলছি তাহলে সেই ফসলটিও কিন্তু সেই পুষ্টি নিয়ে আসতে পারছে না। এবং আরেকটা কথা হচ্ছে আমরা এ যাবৎকাল খাবার দিচ্ছি শুধুমাত্র ফসলকে, আমরা মাটিকে কোনো খাবার দিচ্ছি না। মাটির ভিতরে যে অণুজীব আছে, মাটির ভিতরে যে অনেক রকমের পুষ্টিকর উপাদান আছে যেটা মাটির স্বাস্থ্যকে রক্ষা করে, সেই উপাদানগুলোর অভাব হয়ে গেছে, যে কারণে অনেক বেশি পরিমাণে রাসায়নিক উপাদান আমাদেরকে ব্যবহার করতে হয় তাৎক্ষণিক একটা ফলাফল পাওয়ার জন্য। কিন্তু দীর্ঘমেয়াদে এটি কিন্তু আমাদের পরিবেশের জন্য, কৃষির জন্য এবং জনস্বাস্থ্যের জন্য সব কিছুর জন্য ক্ষতিকর। অথবা আপনি যে কথাটা বলছেন যে ওই জায়গাটিতে আমাদের নজর দেওয়া দরকার, যে আমরা হলিস্টিক ওয়েতে চিন্তা করব। আমি খাদ্যকে শুধুমাত্র টেবিলে ভাতের থালা হিসেবে চিন্তা করব না, খাদ্য আমার পুষ্টির উৎস কিনা সেটা আমি চিন্তা করব, খাদ্য আমার জনস্বাস্থ্যের জন্য ক্ষতি করছে কিনা সেটা আমি চিন্তা করব। কিন্তু কয়েকজন কৃষক এভাবে ভাবে? করছে না, কিন্তু সেটাই করতে হবে, আমাদেরকে করাতে হবে। অর্থাৎ নিশ্চয়ই আপনি কৃষকরা তো হয়তো দেখবেন অনেক কৃষক আছে সচেতন কৃষক, তারা কিন্তু ঠিক মতোই করেন, হয়তো সংখ্যা খুবই কম। আবার কিছু কিছু কৃষক আছেন তারা আপনার জন্য উৎপাদন করেন, অর্থাৎ তারা গুড়টি তৈরি করার সময় হাইড্রোজ মিশিয়ে পরিষ্কার গুড় আপনাকে দেন, কিন্তু নিজে খাওয়ার সময় কিন্তু ওই হাইড্রোজ উনি মেশান না। অর্থাৎ উনি কিন্তু নিজের স্বাস্থ্যটি বোঝেন। কিন্তু আমাদের যারা নাগরিক, আমরা যদি চাহিদাটা ঠিক মতো বর্ণনা করতে পারি যে আমি নিরাপত্তাই চাই, তার জন্য আমি 1 টাকা বেশি হলেও দিতে রাজি আছি, তাহলে কৃষক নিশ্চয়ই সেক্ষেত্রে উৎসাহিত হবে। আমাদেরও মানে নাগরিকদেরও যে ক্ষেত্রে দায়িত্ব পালন করার দরকার আছে, সম্প্রসারণ কর্মী তাদের দায়িত্ব পালন করার দরকার আছে এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করারও কিন্তু দরকার আছে, এবং সেই কাজটা আমাদের সকলের মিলে একসাথে করতে হবে। নারী কৃষকদের নিয়ে আপনি আসলে কি বলবেন, যে কৃষক কার্ড কি শুধুমাত্র পুরুষ কৃষকরাই পাবেন কিনা? এখন তো নারী কৃষকের সংখ্যাও অনেক। না, আমার কাছে মনে হয় না পুরুষ কেন পাবেন, শুধুমাত্র নিশ্চয়ই নারীরাও পাবেন। যেখানে নারীরা অনেক পরিবারের প্রধান হয়ে আছেন, অনেক ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে যদি বলি যে অনেক পরিবারে নারীরাই হচ্ছে কৃষি ক্ষেত্রে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, অতএব সেই কার্ডগুলো নিশ্চয়ই নারীর ক্ষেত্রেও ইস্যু করা হবে। এবং সেটা তো আমরা জানি যে সব জায়গাতেই নারী কৃষক আছে, নারী উদ্যোক্তা আছে। এবং আপনার কাছে আরেকটা তথ্য দিতে চাই এই মুহূর্তে দর্শকদের জন্য, এই বছর জাতিসংঘের যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, তারা কিন্তু এই 2026 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার ফর উইমেন ফার্মার এটা ডিক্লেয়ার করেছে। অর্থাৎ এবছর আন্তর্জাতিকভাবে নারী কৃষকদেরকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অতএব সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই বাংলাদেশ যেহেতু FAOর একটা সদস্য রাষ্ট্র, এবং সেই হিসেবে বাংলাদেশও নিশ্চয়ই নারী কৃষকদের জন্য বিশেষ কোনো কর্মসূচি হয়তো নতুন করে গ্রহণ করবে। এবং আমি মনে করি যে আমাদের দেশে নারীরা কৃষিক্ষেত্রে যে সমস্ত কাজগুলো করেন ইউনিক। তারা তো সন্তানের মতো করে বীজ সংরক্ষণ করেন, তারা কিন্তু বীজকে যেমন নিজেরা সংরক্ষণ করেন, সেই বীজ কোথায় ব্যবহার করা হবে সেটাও কিন্তু তারা বলে দেন পুরুষ সদস্যদেরকে। ফসল কেটে এনে যখন ঘরে তোলা হয় সেখান থেকে কিন্তু নারীর দায়িত্বটা শুরু হয়। আবার আজকাল আমরা যদি এরকম দেখি যে রাজশাহীতে বা নওগাঁতে বা ওই সমস্ত জায়গাগুলোতে অনেক আদিবাসী বা উপজাতি যে সমস্ত রমণীরা আছেন তারা কিন্তু ধানের ক্ষেতে সরাসরি কাজ করছেন। তাহলে আজকে আমি তাদেরকে তো আলাদা করে দেখার কোনো প্রশ্নই আসে না, বরং তাদেরকে যথাযথ গুরুত্ব এবং মর্যাদা সেইটা দেওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। জি, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে সাইদুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি বেশ কয়েক রকম কৃষকের কথা বলেছেন, ভূমিহীন কৃষকের কথা বলেছেন, প্রান্তিক কৃষকের কথা বলেছেন, মাঝারি ক্ষুদ্র কৃষকের কথা বলেছেন, কিন্তু যারা শৌখিন কৃষক রয়েছেন তাদের ব্যাপারে কিছু বললেন না কেন?
জি, দেখেন আমাদের শৌখিন কৃষকদের বড় একটি অংশ কিন্তু শহর অঞ্চল কেন্দ্রিক। আমরা যদি দেখি যে ঢাকা শহরে যেরকম দেখবেন যে আমাদের সেলিব্রিটি জয়া আহসান কিন্তু নিজেকে এখন কৃষক বলেন। সেলিব্রিটি, তাছাড়া দেখবেন যে ঢাকা শহরে বেশিরভাগ ছাদে এখন কিন্তু এক ধরনের ছাদ বাগান। ছাদ বাগান বা তার বাসার বারান্দাতে ছোট্ট পরিসরে কৃষি কার্যক্রম, এগুলো এক ধরনের কিন্তু বলা যায় যে আমাদের কৃষি কার্যক্রমকে উৎসাহিত করার একটি অংশ। আমরা যদি দেখি যে আপনি বললেন যে জয়া হাসান যেমন সে নিজেকে কৃষক হিসেবে দাবি করে এখন সোশ্যাল মিডিয়াতে, এই যে নানান ধরনের পণ্যগুলো তারা যেমন তার দেখি যে শসা বেগুন সে নিয়ে এগুলোতে ফেসবুকে সে খুব উৎসাহিত হয় এটা করার পরে। এতে যেটা হয় যে আমরা ঢাকা শহরে যারা বসবাস করে বা অন্য শহর অঞ্চলে তারাও কিন্তু এক ধরনের উৎসাহ বা উদ্দীপনা পায় যে না, আমার যেহেতু ছাদ উন্মুক্ত ছাদ আছে বা বেলকুনি, সেখানে কিন্তু সে ইচ্ছা করলে এটা করতে পারে। বা পাশাপাশি যদি আপনি দেখেন যে ঢাকা শহরের আশপাশে অনেকের কিন্তু ল্যান্ড ক্রয় করা থাকে, যেগুলো অনেক সময় পতিত বা জলবদ্ধ অবস্থায় পড়ে থাকে। সেই জায়গায় যদি কোনোভাবে কৃষি কাজ করার মতো উপযোগী করেও কিন্তু এ ধরনের কার্যক্রম করার সুযোগ আছে। হ্যাঁ, এটি কিন্তু আমাদের কৃষিতে বলা যায় যে আমরা অর্থনৈতিকভাবে যে বড় ধরনের উপকৃত হচ্ছে বিষয়টি কিন্তু এমন না, কিন্তু এইটি করার মাধ্যমে যেটি হচ্ছে যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি করা হচ্ছে, মানে কৃষি স্বাবলম্বী বা আপনার পরিবারে খাওয়ার জন্য যে যতটুকু প্রয়োজন সেগুলো কিন্তু আপনি সেখান থেকে কিন্তু এক ধরনের তৈরি হচ্ছে। এবং যে নিরাপদ খাবারটির কথা বলছেন, জি, জি। সেই নিরাপদ খাবারটা কিন্তু সে নিজে উৎপাদন করছে। এবং যেটি উনি বললেন যে আপনি কিন্তু পুষ্টিকর খাবারটা খাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু যে ভেজাল মুক্ত খাবার। কারণ যখন আপনি নিজে শৌখিন কোনো কার্যক্রমে শুরু করছেন তখন কিন্তু বেশিরভাগ খাবারে দেখবেন যে কীটনাশক মুক্ত, কিন্তু বলা যায় যে একেবারে অর্গানিক প্রোডাক্ট যেটিকে আমরা বলি। সেই জায়গায় এক ধরনের নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা সচেতন হতে পারি, পাশাপাশি আমরা কৃষি কার্যক্রমকে কিন্তু উৎসাহিত করার সুযোগটা আছে। আমার মনে হয় এই জায়গাগুলো যারা শৌখিন কৃষি কার্যক্রমে ইনভলভ আছে তাদেরও কিন্তু আমাদের উৎসাহিত করতে হবে। তাহলে কি কৃষি কার্ডে কি সরকারের উচিত যে হচ্ছে যে ভেজাল মুক্ত খাদ্য উৎপাদন এই কথাটাও যুক্ত করে দেওয়া? না, এগুলো যুক্ত করা উচিত, কিন্তু আপনি পুরোপুরি এটা পারবেন না। বাংলাদেশের বাস্তবতা এটা আসলে খুব কঠিন, কারণ আমাদের কৃষকরা কিন্তু যারা বিশেষ করে গ্রাম অঞ্চলের তারা কিন্তু দেখবেন যে দুই ধরনের কার্যক্রম, রেজল ভাই কিন্তু একটু বললেন, এক ধরনের কিন্তু কমার্শিয়াল কৃষি কার্যক্রম করে, আর একটি কিন্তু নিজের উৎপাদনের জন্য দেখবেন যে বেশিরভাগ কৃষক তারা হয়তো বা 10 বিঘা জমি আছে, সে কিন্তু নিজের জন্য উৎপাদনের জন্য 2 বিঘা জমি নিজে রাখে, আর 8 বিঘা হয়তো বা সে বর্গা দিচ্ছে বা বিভিন্ন ধরনের করে। এই জায়গাগুলোতে পুরোপুরিটি সম্ভব না, কিন্তু আপনাকে কঠোর মনিটরিং আওতা রাখতে হবে যে ভেজাল মুক্ত খাবার উৎপাদনের ক্ষেত্রে যদি আপনি এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে যদি আরো কঠোর মনিটরিং ভিতরে রাখা সম্ভব হয় যে না তোমরা এগুলো মনিটরিং করো, কোনো কৃষক মানে পরিমিত টাকে আপনার মেনে নেওয়ার সুযোগ আছে, বাট এটি যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি পড়বে। সেই জায়গাগুলোতে অবশ্যই এই কৃষক কার্ডের কার্যক্রম পরিচালনার মাঝামাঝি যারা সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি আছেন ওনাদের এই জনস্বাস্থ্য ব্যাপারেও একটু জোরালো দেওয়া উচিত। এবং এই জায়গায় আমার মনে হয় সরকারের বা বিভিন্ন ধরনের যারা কৃষি নিয়ে কার্যক্রম করেন তাদেরও আমার মনে হয় এই জায়গাগুলোতে জোরালো করা উচিত, নাগরিকদের সচেতন করা উচিত আমাদের, এবং খুব জরুরি। জি, রেজাল্ট করিম, এ পর্যায়ে আপনার কাছে শুনতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে 2007 সালে কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়েছিল এবং 2015 সাল থেকে ফিশারম্যান কার্ড দেওয়া হয়, যা জেলে কার্ড হিসেবে পরিচিত পেয়েছিল। তারপরে কিন্তু সেসব ব্যাপারে খুব একটা আলাপ আলোচনা শোনা যায়নি, হয়তো সফলতার মুখ দেখেনি। এই কৃষি কার্ড আসলে কেমন ফলাফল করবে বলে আপনি মনে করেন? মানে সবচাইতে বড় কথা হচ্ছে সফলতাটা নির্ভর করছে ধারাবাহিকতার উপরে। আপনি আজকে যে জিনিসটা সূচনা করলেন সেটি আপনি প্রতিদিন ধারাবাহিকভাবে এটাকে মনিটর করছেন কিনা, আমি যেটা বলছি তথ্যের হাল নাগাদ করা, সেটা আপনি করছেন কিনা। আপনি যে আমি যে ফার্টিলাইজার বা সিড ডিস্ট্রিবিউশনের যে চ্যানেলটিকে আমি তৈরি করে দিলাম সে চ্যানেলটি ঠিক মতো কাজ করছে কিনা, আমি পণ্য বিক্রয়ের জন্য যে চ্যানেলটিকে ঠিক করলাম সে চ্যানেলটি ঠিক মতো কাজ করছে কিনা। আসলে এই কঠোর মনিটরিং সিস্টেমটা কিন্তু খুবই দরকার। আর যে কথাটা আমি মনেই করি যে সফলতাটা তো হুট করে তৈরি হবে না, সফলতা হবে একটা ধারাবাহিক কার্যক্রমের ফসল হিসাবে। এবং আমরা আজকের আলোচনাতে যে কথাগুলোকে বলেছি অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের আছে, এবং সবচেয়ে বড় কথা কি আপনি একটা ভালো কাজ করতে চাইলে কথায় বলে যে সিন্ডিকেট কাজ করে কোথাও কোথাও, আমরা যেমন দ্রব্যমূল্যের ক্ষেত্রে আসলে কিন্তু কোথাও কোথাও কেউ বাধা সৃষ্টি করবে, আপনার আন্তরিকতা দিয়ে সেটিকে আপনার মোকাবেলা করার চেষ্টা করতে হবে। এবং আমরা দেখেন আজকে শুধুমাত্র তাই না, আমরা কৃষি উৎপাদন শুধুমাত্র নিজেদের ভোগের জন্য করতে চাইছি তা কিন্তু না। আমাদের কৃষি মন্ত্রী কিন্তু অনেকবার বলেছেন বাংলাদেশের কৃষি হবে রপ্তানিমুখী। তাহলে রপ্তানিমুখী করতে চাইলে যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে নিরাপদ হবে কিনা, নিরাপদ না হলে তো আপনি রপ্তানি করতে পারবেন না, আপনাকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের ভিতর তো আসতেই হবে। অতএব আমাদের আসলে হলিস্টিক ওয়েতে ভাবা দরকার, অর্থাৎ আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস করবো, আমরা সুষম সার ব্যবহার
ব্যবহার করব, আমরা উৎপাদনশীলতাকে বজায় রাখবো এবং আমরা কৃষককে ন্যায্য মূল্য দেব, আমরা ভোক্তাকে পুষ্টিকর খাদ্য দেব, আমি বিদেশিদেরকেও পুষ্টিকর খাদ্য দেব। সব কিছুর দিকে আমরা একভাবে ভাবতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবো। সফলতা অর্জন খালি ঘোষণা করলে হয় না, এটি আসলে নিজের নিয়ত চেষ্টার মধ্য দিয়ে অর্জন করতে হয়। আমি এটাই মনে করি। সবারই প্রচেষ্টা থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম আপনাকে এবং সাইদুর রহমান, আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। দর্শক দেখছিলেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।